হ্যালো স্টুডেন্টস, আজ আমি প্রাচীন যুগের ইতিহাসের খুব একটি গুরুত্বপূর্ণ টপিক সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করব। বলে রাখি, আমার এই আলোচনার পরিধি কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু দরকার তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুরু করছি আজকের আলোচনা সিন্ধু সভ্যতা। সর্বপ্রথম জানতে হবে সিন্ধু সভ্যতা কী। খ্রিস্টপূর্বাব্দ 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। আরও একবার টাইম পিরিয়ডটা বলে দিচ্ছি, খ্রিস্টপূর্বাব্দ 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই টাইম পিরিয়ডটির মধ্যে সিন্ধু নদী এবং তার বিভিন্ন উপনদীর তীরেতে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকেই বলা হবে সিন্ধু সভ্যতা। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন জাগবে যে ওই সময় আর কি কোনো সভ্যতা ছিল? হ্যাঁ, ওই সময় আরও তিনটি কিন্তু সভ্যতা ছিল। কি কি সভ্যতা ছিল? না, মিশরের নীল নদের তীরে ছিল মিশরীয় সভ্যতা, এবং মেসোপটেমিয়াতে ছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতা। আর চীন দেশে হোয়াংহো নদীর তীরে ছিল হোয়াংহো সভ্যতা বা চৈনিক সভ্যতা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনগুলি? কি কি বললাম? না, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতা, আর একটা হচ্ছে চৈনিক সভ্যতা। তো বলে রাখি, সিন্ধু সভ্যতার সাথে কিন্তু যে লোকেদের যে বাণিজ্য চলতো না, সেটা কিন্তু মিশরীয় এবং সুমেরীয় এই দুটো সভ্যতার অধিবাসীদের সাথেই কিন্তু সব থেকে বেশি সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাণিজ্যটা চলতো। চৈনিক সভ্যতার সাথে কিন্তু অধিবাসীদের সাথে কিন্তু সেরকম আকারে সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাণিজ্যর কোনো প্রকার যে বাণিজ্য চলতো সেরকম কোনো কিন্তু যোগসূত্র খুঁজে পাননি ইতিহাসবিদরা। এবার বলি যে সিন্ধু সভ্যতার নামটা কে দিলেন? সেই সময় অর্থাৎ 1921 বা 1920 এই টাইমের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল কে ছিলেন? না, জন মার্শাল। সেই জন মার্শালই কিন্তু এই সিন্ধু সভ্যতার নামটি দিয়েছিলেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে সিন্ধু সভ্যতার নামাঙ্কন কে করেন? না, জন মার্শাল, যিনি সেই মুহূর্তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল বা ডিজি পদে কিন্তু তিনি ছিলেন। এবার আসি, এই সিন্ধু সভ্যতাটা কোন যুগের সভ্যতা? দেখো, লিখিত যে এভিডেন্স বা শিলালিপি এই সমস্ত ভিত্তিতে কিন্তু ইতিহাসের প্রাচীন যুগকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি? একটা হচ্ছে প্রি হিস্টোরিক বা প্রাগ ঐতিহাসিক, একটা হচ্ছে প্রোটো হিস্টোরিক, আর একটা হচ্ছে হিস্টোরিক। প্রি হিস্টোরিক কি? না, যে যুগে কোনো লিখিত এভিডেন্স পাওয়া যায়নি সেটাই প্রি হিস্টোরিক বা প্রাগ ঐতিহাসিক। প্রোটো হিস্টোরিক কি? না, যে যুগে কোনো লিখিত এভিডেন্স পাওয়া গেছে কিন্তু এমন লেখা কেউ পাঠ উদ্ধার করতে পারেনি, সেটা হচ্ছে প্রোটো হিস্টোরিক। আর একটা হিস্টোরিক কি? না, যে যুগে লিখিত এভিডেন্স পাওয়া গেছে এবং সেটা পাঠ উদ্ধার করাও সম্ভব হয়েছে। এবার একটু ব্যাপারগুলো বলে দিই। দেখো, প্রাচীন প্রস্তর যুগে একবার আদিম অবস্থায় ফিরে যাচ্ছি। সেই মুহূর্তে যে লোকেরা বসবাস করতো, লোক বলতে কি একবার বন্য মানুষরা বসবাস করতো, তারা কি এসব লেখালেখি কিচ্ছু জানতো না বা কিচ্ছু করেনি। তারা কি করতো? না, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, ফল মূল পাতা এই সমস্ত খেত। তো সুতরাং সেই যুগের মানুষদের কিন্তু কোনো কিছু লেখালেখির কিন্তু অভ্যাস ছিল না। আচ্ছা, এবার প্রোটো হিস্টোরিক এজে আসি। প্রোটো হিস্টোরিক এজে কি বললাম? না, লিপি পাওয়া গেছে কিন্তু সেটা পড়তে পারে, মানে এমন লেখা কোনো ইতিহাসবিদই কিন্তু সেটা পড়তে পারেননি। যেমন এই সিন্ধু আর হরপ্পা সভ্যতা, সিন্ধু বা হরপ্পা সভ্যতার যদি লিপিগুলো দেখি সেটা কিন্তু প্রোটো হিস্টোরিক এজের মধ্যে পড়ে যায়। কেন? না, সিন্ধু সভ্যতাতে বিভিন্ন লিপি পাওয়া গেছে কিন্তু সেটা কিন্তু কেউ পাঠ উদ্ধার করতে পারেনি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? কি অপশন দিয়ে দিল? প্রি হিস্টোরিক এজের সভ্যতা, নাকি প্রোটো হিস্টোরিক এজের সভ্যতা, নাকি হিস্টোরিক এজের সভ্যতা? তাহলে আনসার কি হয়ে যাবে? প্রোটো হিস্টোরিক এজের সভ্যতা। অর্থাৎ কি? না, লিখিত এভিডেন্স পাওয়া গেছে কিন্তু সেটা কিন্তু পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি। এবার আসি হিস্টোরিক এজটা কি? না, হিস্টোরিক এজে পাওয়াও গেছে এবং সেটা পাঠ উদ্ধার হয়েছে। আমরা যদি অশোকের শিলালিপি দেখি তাহলে অশোকের শিলালিপি পাওয়া গেছে এবং সেটা কিন্তু পাঠ উদ্ধারও তো হয়েছে। 1837 সালে জেমস প্রিন্সেপ কি পাঠ উদ্ধার করেছেন, তাহলে ওইটা কিন্তু পড়ে যাবে হিস্টোরিক এজের মধ্যে। তাহলে বোঝা গেল প্রি হিস্টোরিক এজ কি, প্রোটো হিস্টোরিক এজ কি, আর হিস্টোরিক এজ কি। আচ্ছা, এবার আসি এই সিন্ধু সভ্যতাটা কোন সাইডে দেখতে পাচ্ছি? না, এশিয়ার এই সাইডটা করে দেখতে পাচ্ছি, দক্ষিণ পূর্ব এশিয়ার এই সাইডটা করে দেখতে পাচ্ছি। আচ্ছা,
এই সিন্ধু সভ্যতারা কয়টি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল? আমি এখানে এঁকেছি, দেখো এটা কি ভারতের ম্যাপ। আমরা হয়তো আমরা সকলেই জানি, হয়তো কেন আমরা সকলেই জানি এটা ভারতের ম্যাপ। তার ঠিক ওপরটাতেই রয়েছে কি আফগানিস্তান, এইটা রয়েছে কি পাকিস্তান। এই আফগানিস্তানের বর্ডারটাকে কি বলা হয়? ডুরান্ড লাইন। এটা কি বলা হয়? র্যাডক্লিফ লাইন বলা হয় না? তাহলে এই যে ভারত আর এই পাকিস্তান আর এই আফগানিস্তান, এই তিনটি দেশের মধ্যে কিন্তু সিন্ধু সভ্যতা সীমাবদ্ধ ছিল। বলে রাখি, এই তিনটি সভ্যতার মধ্যে সব থেকে কিন্তু এই কেন্দ্র কি না, এই অনেকগুলো এই কেন্দ্রগুলোকে নিয়ে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। তাহলে এই কেন্দ্রগুলো যেমন আলমগীরপুর, দৈমাবাদ, লোথাল, ধোলাভিরা, এগুলো সব এক একটা সিন্ধু সভ্যতার কেন্দ্র। এই কেন্দ্রগুলোকে নিয়ে এই সিন্ধু সভ্যতাটা গঠিত হয়েছিল। তাহলে এই যে তিনটে দেশের মধ্যে বিভিন্ন কেন্দ্রগুলো পাওয়া গেছে, সব থেকে বেশি কিন্তু কেন্দ্র রয়েছে পাকিস্তানে, তারপরে রয়েছে ভারতে, আর আফগানিস্তানে মাত্র দুটি কেন্দ্র রয়েছে সিন্ধু সভ্যতার। কি কি? একটা হচ্ছে মুন্ডিগাক আর একটা সর্তুঘাই। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মুন্ডিগাক এবং সর্তুঘাই নামক যে সিন্ধু সভ্যতার কেন্দ্র আবিষ্কার হয়েছে সেটি বর্তমানে কোন দেশে অবস্থিত? আনসার হয়ে যাবে কিন্তু আফগানিস্তান। আচ্ছা, কি কি দেখতে পাচ্ছি? এটা আফগানিস্তানে দুটো হয়ে গেল। এইটা হচ্ছে আফগানিস্তানের বর্ডার, মুন্ডিগাক এবং সর্তুঘাই। এবার কি আসছি না, এটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে কি কি দেখতে পাচ্ছি? সুতকাজন্দর, বালাকোট, মহেঞ্জোদারো, চানহুদারো, আলাদিনহো, হরপ্পা, এই সমস্ত আরও অনেক রয়েছে। আমি এত লিখিনি, লিখলে আর বোঝা যেত না। এগুলো মেন, তাই আমি এগুলোকে লিখেছি। তাহলে এখান থেকে দেখতে হবে যে দিয়ে দিল একটা, যে এর মধ্যে কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি পাকিস্তানের মধ্যে অবস্থান করছে বা করছে না। এবার অপশন দিয়ে দিতে পারে, তখন কিন্তু আমাদের জানতে হবে যে পাকিস্তানে কোন কোন কেন্দ্রগুলো আছে। ভারতে যেগুলো আছে এগুলো রয়েছে ভারতে। তোমরা যদি চাও এই নোটসটা পুরো আমার হ্যান্ড রিটেন নোটস রয়েছে, এটা বানিয়েছি, সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি জানতে পারলাম না, আফগানিস্তান, পাকিস্তান আর ভারত, এই তিনটে দেশের মধ্যে কিন্তু সিন্ধু সভ্যতার যে উল্লেখযোগ্য কেন্দ্রগুলো সেগুলো কিন্তু অবস্থান করছে। এবার আসি সিন্ধু সভ্যতার যে এই কেন্দ্রগুলো, সর্ব উত্তরে কি কেন্দ্র রয়েছে, সর্ব দক্ষিণে কি কোন কেন্দ্রটা রয়েছে, সর্ব পূর্ব দিকে কোন কেন্দ্র রয়েছে, সর্ব পশ্চিম দিকে কোন কেন্দ্র রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তাহলে জেনে নিই উত্তর দিকে। দেখো সবার উত্তরে কি, এটা সিন্ধু নদী, তাই তো? এটা সিন্ধু নদী গিয়ে আরব সাগরে পড়েছে। সিন্ধু নদীর বাম তীরের পাঁচটা উপনদী কি কি না, এটা হচ্ছে কি বিতস্তা বা ঝিলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা, আর এটা হচ্ছে তোমার ইরাবতী বা রাভি, এটা হচ্ছে বিয়াস বা বিপাশা, আর সবার নিচে রয়েছে কি, এটা শতদ্রু বা সুতলেজ। এই যে চেনাব নদী অর্থাৎ সিন্ধু নদীর যে বাম তীরের পাঁচটা উপনদী রয়েছে, তার মধ্যে ওপরের দিক থেকে সেকেন্ড যে নদীটা রয়েছে, এই সেকেন্ড নদীর তীরে কিন্তু এই মান্ডা নামক কেন্দ্রটা কিন্তু গড়ে উঠেছিল। এটা কোন স্টেটের মধ্যে, কোন ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে? জম্মু অ্যান্ড কাশ্মীর, অর্থাৎ জম্মু কাশ্মীরের মধ্যে কিন্তু এই মান্ডা নামক সিন্ধু সভ্যতার কেন্দ্রটি বর্তমানে অবস্থান করছে। আচ্ছা, কোন নদী? চেনাব নদীর তীরে অবস্থান করছে। ঠিক একইভাবে দক্ষিণ দিকে দেখব, দক্ষিণ দিকে কোন কেন্দ্রটা রয়েছে না, দক্ষিণ দিকে রয়েছে দৈমাবাদ বা দৈমাকাবাদ। সেটা কোন স্টেটে বিরাজ করছে না, মহারাষ্ট্র স্টেটে রয়েছে। এবং কোন নদী? গোদাবরী নদী। তাহলে এখান থেকে দুটো একবার রিক্যাপ করে নিই। মান্ডাটা কি? চেনাব নদীর তীরে জম্মু কাশ্মীরে রয়েছে, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার সর্ব উত্তরে আবিষ্কৃত কেন্দ্র। আর দক্ষিণে রয়েছে দৈমাবাদ, যেটি মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে রয়েছে। আচ্ছা, এবার পূর্ব দিকে কি রয়েছে? আলমগীরপুর। আমরা এর পরের একটা ক্লাসে ভূগোলের ইন্ডিয়াকে এঁকে তার কোথায় কি কোন রাজ্যগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে কিন্তু ইন্ডিয়ার ম্যাপ সম্পর্কে তোমরা একটা সম্যক ধারণা পাবে। ঠিক এই জায়গাটা করি উত্তরপ্রদেশ রয়েছে। তাহলে উত্তরপ্রদেশের আলমগীরপুর হচ্ছে সিন্ধু সভ্যতার সর্বপূর্বে অবস্থিত একটি কেন্দ্র। তার নাম কি? আলমগীরপুর। তাহলে আলমগীরপুর কোন নদীর তীরে, কোন রাজ্যে রয়েছে না, উত্তরপ্রদেশে রয়েছে। এবং কোন নদীর তীরে রয়েছে? তোমার হিন্ডন নদীর তীরে। কোন নদীর তীরে? হিন্ডন নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এবার সর্বপশ্চিমে চলে আসি। সর্বপশ্চিমে কি রয়েছে? সুতকাজেন্দর। সর্বপশ্চিমে রয়েছে সুতকাজেন্দর, যেটি বালুচিস্তান প্রদেশে। আচ্ছা, এই যে ম্যাপের এই পোর্শনটাকে বলা হয় কি? বালুচিস্তান প্রদেশ। এই সাইডটা নয়, এতটা নয়, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে বালুচিস্তান প্রদেশ। আর এই পোর্শনটাকে বলা হয় সিন্ধু প্রদেশ।
আচ্ছা, তাহলে বালুচিস্তানের এখানে নদী রয়েছে একটা, দাস্ত নদী। তাহলে বালুচিস্তানের দাস্ত নদীর তীরে কিন্তু সুতকাজন্দর নামক সিন্ধু সভ্যতার কেন্দ্রটি গড়ে উঠেছে বা আবিষ্কৃত হয়েছে, যেটি পশ্চিম দিকে কিন্তু অবস্থান করছে। এরপরে ইরান চলে আসছে এই সাইড দিকে, আবার পাকিস্তানের পর ইরান চলে আসছে, আমরা ওইদিকে যাচ্ছি না। তাহলে বুঝতে পারলে, আমি একবার সব বলে দিচ্ছি। সবার উত্তর রয়েছে মান্ডা, যেটি চেনাব নদীর তীরে অবস্থিত, এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। সর্বদক্ষিণে রয়েছে দাইমাকাবাদ বা দাইমাবাদ, যেটি হচ্ছে মহারাষ্ট্রের তোমার গোদাবরী নদীর তীরে অবস্থিত। সর্বপূর্ব দিকে রয়েছে কি তোমার আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশের কোথায় অবস্থিত, হিন্ডন নদীর তীরে। আর এই সাইডে অর্থাৎ সর্বপশ্চিমে রয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের দাস্ত নদীর তীরে কি সুতকাজন্দর হলো। আচ্ছা, এবার দেখে নিই কোন কোনগুলো মানে কোন কোন কেন্দ্রগুলো পোর্ট হিসাবে কাজ করতো বা বন্দর হিসাবে কাজ করতো। এখানে রয়েছে আরব সাগর, দেখো সুতকাজন্দরটা কি একবারে আরব সাগরের তীরে অবস্থিত। তাহলে যদি বলে বন্দর কেন্দ্র কোনগুলি, সুতকাজন্দর হবে, বালাকোট হবে, আলাদিনহ হবে, আর কি আছে লোথাল। তাহলে কোন কোন যদি প্রশ্ন আসে, যে একটা অপশন দিয়ে দিল যে এর মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার বন্দর কেন্দ্র ছিল বা বন্দর কেন্দ্র নয়, এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে কি কি হবে? অপশন সুতকাজন্দর দিলে আনসার হবে, আচ্ছা বালাকোট হবে, আলাদিনহ হবে এবং লোথাল হবে। এখানে আরো আছে কুন্টাসি বলে আরো হ্যানত্যান আছে, এত কিছু জানার প্রয়োজন নেই। তাহলে বন্দর কেন্দ্র কোনগুলি ছিল? তোমার সুতকাজন্দর, আলাদিনহ, বালাকোট, লোথাল, এগুলি। এবার আমরা কি না ইম্পর্টেন্ট যে সমস্ত সাইটসগুলো রয়েছে সেই সাইটগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আসি হরপ্পা। আচ্ছা, বলে রাখি সিন্ধু সভ্যতাকে কিন্তু হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে না, সিন্ধু সভ্যতায় যে এত আমরা কেন্দ্রগুলো দেখছি, সর্বপ্রথম কিন্তু হরপ্পাটাকে কিন্তু আবিষ্কৃত করা হয়েছিল। তাই সিন্ধু সভ্যতাকে কিন্তু হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। আচ্ছা, হরপ্পা সভ্যতা কত সালে অনেকগুলো কেন্দ্র রয়েছে, এত কেন্দ্র সাল করার প্রয়োজন নেই। মেন তিনটি সাল করব, একটি হরপ্পা, একটি মহেঞ্জোদারো, আর একটি ধোলাভিরা। কেন ধোলাভিরা করব? 1921 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু স্বীকৃতি পেয়েছে ধোলাভিরা। তাহলে ধোলাভিরাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে হরপ্পা কত সালে আবিষ্কার হয়েছে না 1921 সালে। 1921 সালে দয়ারাম সাহানি কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। 1921 সালে দয়ারাম সাহানি কোথায় আবিষ্কার করেছে? আচ্ছা, হরপ্পাটা কোথায় রয়েছে? এই যে বললাম সিন্ধুর 5টা উপনদীর মধ্যে এটা কি ইরাবতী বা রাবি নদী নয়? তাহলে এটা ইরাবতী রাবি নদীর তীরে অবস্থান করছে। আর দেখতে পাচ্ছি এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, তাহলে ইন্ডিয়ার ভেতরে পড়ছে না বাইরে পড়ছে? ইন্ডিয়াটা এইদিকে, তাহলে নিশ্চয়ই এই সাইডে পড়ছে না বাইরে। তাহলে এটা কি পাকিস্তানের। তাহলে হরপ্পাটা কোথায়? 1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাবের, এই জায়গাটাকে পাঞ্জাব বলা হয়ে থাকে কিন্তু, পঞ্চনদের যুক্ত ছিল, এটাকে পাঞ্জাব বলা হয়ে থাকে। এটা পাকিস্তানের পাঞ্জাব, আমাদের ভারতের পাঞ্জাব এইখানে, কিন্তু এটা পাকিস্তানের পাঞ্জাব। তাহলে কি বললাম? 1921 সালে দয়ারাম সাহানি তোমার পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমরি জেলার ইরাবতী নদীর তীরে কিন্তু এই হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেন। তাহলে কোথায় যদি বলে, কোথায় না তোমার পাকিস্তানে রয়েছে ইরাবতী নদীর তীরে, জেলাটার নাম কি মন্টগোমরি জেলা। কত সালে? 1921 সালে, এবং দয়ারাম সাহানি। আচ্ছা, কি কি আবিষ্কার হয়েছে? শস্যাগার আবিষ্কার হয়েছে। না একটা রয়েছে, রোয়েতে শস্যগুলোকে রাখার জন্য কিন্তু 6টা করে কক্ষ রয়েছে, সেটাই কি বলা হচ্ছে একটি রয়ে 6টা করে কক্ষ রয়েছিল শস্য রাখার জন্য, সেটাকে বলা হচ্ছে শস্যাগার। এই শস্যাগারটা কিন্তু হরপ্পাতেই পাওয়া গেছে। শুধু হরপ্পা নয়, হরপ্পার সাথে সাথে কিন্তু মহেঞ্জোদারোতেও কিন্তু শস্যাগারটা পাওয়া গেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি শস্যাগারের কথা বলে, যদি হরপ্পা মহেঞ্জোদারো দুটোই দেয়, আমরা তখন আনসার করবো শস্যাগার, কখনো এরকম দেবে না। আর যদি হরপ্পা আর মহেঞ্জোদারোর মধ্যে অল্টারনেটিভ করে কোনো একটা দেয়, তখন সেটা আনসার করব। তাহলে শস্যাগার কি না শস্যগুলোকে সঞ্চয় করে রাখবার জন্য সেখানে কিন্তু হরপ্পা সভ্যতাতে কি না শস্যাগার পাওয়া গেছে। কি কি না 6টা একটা রয়ে 6টা করে শস্যাগার ছিল। আচ্ছা, বলে রাখি ওই শস্যাগারের মধ্যে সবচেয়ে বেশি কোন শস্য থাকতো? গম নামক শস্যরা কিন্তু শস্যাগারে সবচেয়ে বেশি পরিমাণ শস্য হিসাবে ওরা সঞ্চয় করে রাখতো। আচ্ছা, সমাধি স্টাইল কি? সমাধি R37 এবং H, এটা খুব একটা ইম্পর্টেন্ট। সমাধি স্টাইল R37 এবং H কি না এই সময়ে আমরা যতগুলো দেখব কেন্দ্র, সেখানে কিন্তু সবাই সমাধি করতো, কবর দিত। হ্যাঁ,
তোমার যখন বৈদিক সভ্যতায় যাব তখন দেখবে দাহ করতো বা পুড়িয়ে দিত। তাহলে এখানে সব আমরা সমাধি স্টাইলগুলোই পাবো। হরপ্পা সভ্যতায় সেরকমই সমাধি দিত, এই স্টাইলটাকে বলা হচ্ছে R37 বা এইচ। R37 এইচ, এই 37 এই বিষয়গুলো কেমন না, এই সময় সমাধি যে দিত মৃত ব্যক্তিকে, মাটির নিচে তো সমাধি করতো, উত্তর দিকে তার মাথা থাকতো এবং দক্ষিণ দিকে তার পা থাকতো, অর্থাৎ উত্তর দিকে মাথা করে তাকে সমাধি দেওয়া হতো। আর তার সেই সমাধিতে ওই ব্যক্তিটা যে যে খাবারগুলো খেতে ভালোবাসতো বা যে সমস্ত পোশাক পরিচ্ছদের একটা সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ওই সমাধি বা কবরের মধ্যে কিন্তু দিয়ে দিত। তাই এই স্টাইলগুলোকে বলা হচ্ছে R37 এবং এইচ। ঠিক আছে, আমাদের এক্সামে যাইবে না যে এইচ কেমন স্টাইল, এসব জানার দরকার নেই, বলবে সমাধি স্টাইল R37 এবং এইচ কোন কেন্দ্রে আবিষ্কার হয়েছিল, তখন আনসার হয়ে যাবে হরপ্পাতে। আচ্ছা, ভার্জিন গডের সিল কি না, সিল হচ্ছে স্টিয়াটাইট। স্টিয়াটাইট নামক এক ধরনের নরম পাথরেতে কোনো কিছু খোদাই করা থাকবে, দিয়ে সিলটা তৈরি করা। তাহলে কিন্তু প্রশ্ন আসতে পারে যে সিন্ধু সভ্যতার লোকেরা যে সিলটা ইউজ করতো কোন পাথরের ওই সিলটা ছিল, মাথায় রাখবে স্টিয়াটাইট পাথরে। এবং এগুলো অনেক আকার হতো, ম্যাক্সিমাম কিন্তু বর্গাকারই হতো। কিন্তু সিন্ধু সভ্যতায় যে সিলগুলো পাওয়া গেছে ম্যাক্সিমামটা বর্গাকার বা চারচৌকো। আচ্ছা, সেখানে কি না ভার্জিন গডেস, ওখানে একটা আমরা দেখব যখন সামাজিক ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করব সিন্ধু সভ্যতা, তখন বুঝতে পারবে এই সিন্ধু সভ্যতাটা কিন্তু একটা মাতৃতান্ত্রিক একটা সভ্যতা, অর্থাৎ তারা মাতৃশক্তিকেই কিন্তু বেশি তারা পুজো করতো। সেখানে একটি মহিলা দেবী যার মাথাটা নিচ দিকে রয়েছে, পাগুলো ওপর দিকে রয়েছে এবং তার যৌনাঙ্গ দিকে একটি গাছ বের হয়েছে, এইটাকে কিন্তু তারা পূজা করতো। সেটাই বলছে ভার্জিন গডের সিল কিন্তু এই হরপ্পাতে পাওয়া গেছে। ভার্জিন গডের সিলটা কেমন না, মাথাটা নিচ দিকে এবং পাগুলো ওপর দিকে, যৌনাঙ্গ দিকে একটি গাছ বের হয়েছে। আচ্ছা, স্যান্ডস্টোন টর্সোমেল কি, মেল টর্সো, মানে ওখানে একটা পাওয়া গেছে, একটি মূর্তি পাওয়া গেছে যেটা মূর্তিটা পরিপূর্ণ নয়, অর্থাৎ এই দুদিকের হাত এতটা পর্যন্ত রয়েছে, দুদিকের পায়ে অল্প রয়েছে। হ্যাঁ, সেরকম একটা বেলে পাথরে কিন্তু মূর্তি পাওয়া গেছে, সেটা কি বলা হচ্ছে স্যান্ডস্টোন মেল টর্সো। কোথায় পাওয়া গেছে, হরপ্পা কেন্দ্রটা পাওয়া গেছে। আর ডাইস কি না, এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু পাশা খেলা বা জুয়া খেলা খুব ভালোবাসতো। ঠিক আছে, অবসর সময় তারা পাশা খেলতো বা জুয়া খেলতো, সেরকম এই ডাইস বা লুডোর ছক্কা, হ্যাঁ, এটা কিন্তু হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। তাহলে এখান থেকে হরপ্পা সভ্যতায় আমরা কী কী পড়লাম একটু রিক্যাপ করে নিই। 1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টগোমরি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। কী কী পাওয়া গেছে, 6 কক্ষ বিশিষ্ট একটি শস্যাগার পাওয়া গেছে, একটি নয় 6 কক্ষ বিশিষ্ট শস্যাগারগুলি পাওয়া গেছে। এবং কবর বা সমাধি স্টাইলগুলো কেমন ছিল, R37 এবং এইচ। আর কি ছিল না, ভার্জিন গডেস সিল, আর হচ্ছে স্যান্ডস্টোন মেল টর্সো আর ডাইস পাওয়া গেছে। এবার আসি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে একটা গ্রেট বার্থ পাওয়া গেছে। আগে বলে দিই মহেঞ্জোদারোটা কি না, হরপ্পা সভ্যতার আরেকটা বলা হয়নি, হরপ্পা সভ্যতা, ওই হরপ্পার কথার অর্থ হচ্ছে পশুপতি দেবের খাদ্য। হরপ্পা কথার অর্থ পশুপতি দেবের খাদ্য, আর মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে কিন্তু মৃতের স্তূপ। মৃতের স্তূপ। আচ্ছা, মহেঞ্জোদারোটা কবে আবিষ্কার হয়েছে, ঠিক তার পরের বছর 1921-এ হরপ্পা হয়েছে, এটা ঠিক তার 1922 সালে আবিষ্কার হয়েছে। আচ্ছা, কে আবিষ্কার করেছে, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট, মহেঞ্জোদারো তাহলে এই কেন্দ্রটি কে আবিষ্কার করেছে না, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর হরপ্পাটা আবিষ্কার কে করেছে, দয়ারাম সাহানি। হরপ্পা 1921-এ আর মহেঞ্জোদারো 1922-এ। আচ্ছা, দেখে নি মহেঞ্জোদারো কোথায় রয়েছে, এটা যদি সিন্ধু নদী হয়, সিন্ধু নদীর তীরেই নয়, তাহলে বলতে পারি সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে। সিন্ধু প্রদেশের লারকানা জেলায় কিন্তু এই মহেঞ্জোদারোটা আবিষ্কৃত হয়েছে। কে আবিষ্কার করেছে, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এবার এখানে কি কি পাওয়া গেছে না, স্নানাগার পাওয়া গেছে। স্নানাগার, এখানে শস্যগার পাওয়া গেছে, এখানে কিন্তু স্নানাগার শস্যগার দুটোই পাওয়া গেছে। স্নানাগারটা কি না, খুব একটা বড় জায়গা যেখানে অভিজাত সম্প্রদায়ের মানুষেরা কি স্নান করতো, সেই স্নানাগার পাওয়া গেছে। গ্রেট বার্থ পাওয়া গেছে, যার আয়তন কত ছিল, 180 গুণিত 108 ফুট। তাহলে যদি বলেন মহেঞ্জোদারোতে যে গ্রেট বার্থ বা বৃহৎ স্নানাগারটা পাওয়া গেছে তার আয়তন কত ছিল, মাথায় রাখবে
180 গুণিত 108 ফুট। কীভাবে মাথায় রাখবো? প্রথমে 180 লিখে দিলাম, তারপর 0 আর 8টাকে অল্টারনেটিভ করে দিলে তো 180 থেকে 108 হয়ে যাচ্ছে, হলো। আর একক কি না ফুট। আচ্ছা, ওখানে ব্রোঞ্জ নির্মিত নৃত্যরত নারী পাওয়া গেছে, অর্থাৎ ব্রোঞ্জের একটা নারী পাওয়া গেছে বা মহিলা পাওয়া গেছে যিনি নৃত্য করছেন, এরকম স্টাইলে কিন্তু একটা মানে নিদর্শন খুঁজে পাওয়া গেছে বা একটা কোনো কিছু আবিষ্কার করেছে। আচ্ছা, দাঁড়ি সমন্বিত যোগী মূর্তি কি না একজন ব্রাহ্মণ যিনি দাঁড়ি রয়েছে এরকমভাবে, সেটাও কিন্তু ওই মহেঞ্জোদারোয় পাওয়া গেছে। আচ্ছা, অ্যাসেম্বলি হল কি না অনুমান করা হচ্ছে যে মহেঞ্জোদারোতেও যখন কোনো কিছু একটা সবাই মিলে মানুষ অংশগ্রহণ করতো এবং সেখানে অনেক স্টেজের মতো রয়েছে, ওইটা কি অ্যাসেম্বলি হল বলা হচ্ছে, ঠিক আছে। এই অ্যাসেম্বলি হলও কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তাঁতে বোনা বস্ত্রখণ্ড, মানে তাঁতে বোনা বস্ত্রখণ্ডর অস্তিত্ব পাওয়া গেছে কিন্তু মহেঞ্জোদারোতে। আর কি পশুপতি মহাদেব, ওই শিলের মধ্যে একটি ত্রিমুখ বিশিষ্ট পশুপতি মহাদেবের কিন্তু একটি শিল বা ছবি পাওয়া গেছে। সেই শিলেতে আরও কিন্তু 5টি পশু ছিল। কি কি? বাঘ ছিল, হাতি ছিল, গন্ডার ছিল, আর বাঘ, হাতি, গন্ডার আর হরিণ ছিল, আর আরেকটা কি ছিল, এই বাঘ, হাতি, গন্ডার, মহিষ ছিল, মানে সম্ভবত মহিষ, এরকম একটা হবে। হ্যাঁ, 5টা কিন্তু পশু পাওয়া গেছে। এই পশুপতি মহাদেবটা কি না মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, হলো। মহেঞ্জোদারোতে আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার আসি কালীবঙ্গান। কালীবঙ্গান কথার অর্থ কি না কালো বালা। তাহলে হরপ্পা সভ্যতার অর্থ হচ্ছে পশুপতি দেবের খাদ্য, মহেঞ্জোদারো কথার অর্থ কি মৃতের স্তূপ, আর কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো বালা। এটা কোথায় রয়েছে না এটা হচ্ছে রাজস্থানের ঘরঘরা নদীর তীরে, ঘরঘর বা ঘরঘরা নদীর তীরে কিন্তু এই কালীবঙ্গান কেন্দ্রটি অবস্থান করছে। কত সালে না 1951 সালে অমলেন্দু ঘোষ কিন্তু এই কালীবঙ্গান নামক এই প্রত্নক্ষেত্রটা কিন্তু তিনি আবিষ্কার করেন। আচ্ছা, এখানে কি কি পাওয়া গেছে? উটের হাড় পাওয়া গেছে, কাঠের লাঙল, অর্থাৎ কাঠের লাঙল দিয়ে তারা যে জমি চাষ করতো সে কাঠের লাঙল এবং কর্ষিত জমির নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গানে। আর কি ইট ভাটার নিদর্শন। কালীবঙ্গান এবং লোথালে ইট ভাটার কিন্তু নিদর্শন পাওয়া গেছে। কালীবঙ্গান থেকে কী কী পাওয়া গেছে? উটের হাড় পাওয়া গেছে, কাঠের লাঙল পাওয়া গেছে এবং কি না ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে। এবার আসি চানহুদারো। 1931 সালে ননীগোপাল মজুমদার কিন্তু এই চানহুদারোটা আবিষ্কার করেছিলেন। এই চানহুদারোটা কোথায় রয়েছে? পাকিস্তানের কোথায়? সিন্ধু নদীর তীরে। তাহলে বলতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে কিন্তু এই চানহুদারোটা অবস্থান করছে। 1931 সালে ননীগোপাল মজুমদার কিন্তু এই চানহুদারোটা আবিষ্কার করেছিলেন। কি কি না এখানে সিটাডেল ছিল না। সিটাডেল বিষয়টা কি না এই সিন্ধু সভ্যতায় যতগুলো নগর পেলাম প্রায় সমস্ত নগরগুলিতেই দুটি অংশ ছিল। একটি হচ্ছে আপার পার্ট, দুর্গর মতো অবস্থান করতো, আর একটা ছিল লোয়ার পার্ট। ওই দুর্গের মতো যে অবস্থান করতো তার উপরে অভিজাত সম্প্রদায়ের লোকেরা বসবাস করতো, সেটাকে বলা হচ্ছে সিটাডেল। আর নিচটা কি সাধারণ মানুষ বসবাসের জন্য ছিল লোয়ার পার্ট, ঠিক আছে। তাহলে কি ওই সিটাডেল কিন্তু চানহুদারোতে ছিল না, তাহলে সিটাডেলটা চানহুদারোতে ছিল না। আর কি না ইটে কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে, সেটা কোথায়? চানহুদারোতে কিন্তু আবিষ্কার হয়েছে। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ করছি।